আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন। এই অধ্যায়টা পরমাণুর গঠন নিয়ে আলোচনা করা হয়েছে। যদি তোমাদের সাধারণ বিজ্ঞানটাকে জেএসসির যে বিজ্ঞানটা আছে, বিজ্ঞানটাকে যদি আমরা পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এবং পরিবেশ এই চারটা ক্যাটাগরিতে ভাগ করি, তাহলে এখানে যে চ্যাপ্টারটা আমরা দেখতেছি যে পরমাণুর গঠন ষষ্ঠ অধ্যায়, এই ষষ্ঠ অধ্যায়তে কিন্তু পদার্থের মধ্যে পড়ে। এবং তোমরা 6 এবং 7 যা পড়ে আসছো সেখান থেকে এখানে কিন্তু অনেক বেশি দেওয়া আছে, কিন্তু এইচএসসি এবং এসএসসির তুলনায় কিন্তু কম হলেও এখানে বেসিক লেভেলের পড়াশোনাতে অনেক কিছুই দেওয়া আছে। তো বেসিকটা ক্লিয়ার হওয়ার জন্য এই চ্যাপ্টারটা কিন্তু বোঝা কিন্তু অত্যন্ত জরুরি। আর এই চ্যাপ্টারটা এমন কোনো কঠিন বিষয় না, যদি একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা বোঝা সম্ভব। আর এই চ্যাপ্টারটা যদি এখান থেকে সুন্দর করে বুঝে যাও তাহলে তোমাদের এসএসসি এবং এইচএসসিতে পুরা চ্যাপ্টারটা আয়ত্ত করা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে পরমাণুর গঠন। মেন টপিকটা হচ্ছে পরমাণুর গঠন। এই চ্যাপ্টারের ভিতরে কি কি আছে সেই মেন টপিকগুলো আমরা এখানে কিন্তু দিয়ে রাখছি। চ্যাপ্টারের ভিতরে আছে পরমাণু কি, পরমাণুর ধারণার বিকাশ, ইতিহাস, পরমাণুর গঠন, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপ, পরমাণুর ইলেকট্রন বিন্যাস এবং মৌলের ধর্ম। মূলত এই কয়টা টপিক নিয়েই এই চ্যাপ্টারটা সাজানো হয়েছে। আমি চেষ্টা করব যে এই যে টপিকগুলো আছে টপিকগুলো পুরো একটা ক্লাসে কমপ্লিট করে দেওয়ার জন্য। যদি সেটা সম্ভব না হয়, ক্লাসটা যদি বড় হয়ে যায়, তাহলে প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট এইরকমভাবেই আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। তবে তোমাদের বইয়ে ঠিক যেভাবে ধারাবাহিকতা আছে, এই টপিকগুলোর যেভাবে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতা অনুসারে আমরা এখানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটু আসি যে পরমাণু কি। পরমাণু সম্বন্ধে আমাদের একটা ধারণা আছে যে পরমাণুটা কি, যে একটা পদার্থকে আমরা ভাঙতেছি, ভাঙতে এইরকম এক জায়গায় গেছি যেখানে যার ভাঙা যায় না, এটাকে আমরা বলি হচ্ছে পরমাণু। এ পর্যন্ত আমাদের ধারণাটা কিন্তু এখানে সীমাবদ্ধ, কিন্তু এই ধারণাটা যে এখানে আসার পিছনে একটা বিশাল ইতিহাস আছে এবং এর ক্রমবিকাশ আছে। তো প্রথমেই এই পরমাণু সম্বন্ধে যে বিজ্ঞানী ধারণা দেন তিনি হচ্ছেন ডেমোক্রিটাস। খ্রিস্টপূর্ব 400 অব্দে তিনি ধারণা দেন যে প্রত্যেকটা পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যেগুলোকে আর ভাগ করা যায় না। তিনি সেটার নাম দেন হচ্ছে অ্যাটম। সেই কণাগুলোর নাম দেন হচ্ছে অ্যাটম। গ্রিক শব্দ অ্যাটোমাস থেকে এই অ্যাটম শব্দটির উৎপত্তি হয়েছে। গ্রিক শব্দ অ্যাটোমাস, যার অর্থ হচ্ছে অবিভাজ্য। তিনি প্রথম এই পরমাণু সম্বন্ধে এই ধারণাটা দেন যে প্রত্যেকটা পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, প্রত্যেকটা পদার্থই, সেটা অবিভাজ্য। সে কণাগুলো হবে কি? অবিভাজ্য। তো তার এই ধারণার পরে বিজ্ঞানী প্লেটো এবং অ্যারিস্টটল, ঠিক সমসাময়িক সময়কার বিজ্ঞানী, তারা একটু তার এই ধারণার দ্বিমত পোষণ করেন। অ্যাটোমাস মানে হচ্ছে অবিভাজ্য। বিজ্ঞানী প্লেটো এবং অ্যারিস্টটল সমসাময়িক কালের বিজ্ঞানী, তারা ধারণা পোষণ করে যে না, পরমাণু অবিভাজ্য নয়, পরমাণুটা একটা নিরবচ্ছিন্ন মানে হচ্ছে একে যতই ভাঙা যায়, একটা পরমাণু আছে ভাঙতেই থাকবে, ক্ষুদ্র 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 অংশ ভাঙতেই থাকবে। তারা এই কথাটা বলেন যেটা অবিভাজ্য নয়, এটাকে যত ইচ্ছা ততবার এটাকে ভাঙানো যায়। তো তার অনেক দিন পরে জন ডাল্টন, প্রায় বিশাল একটা গ্যাপের মধ্যে একটা কারণও আছে। কারণটা কি? অ্যারিস্টটল সেই সময়কার কিন্তু একজন বড় বিজ্ঞানী ছিলেন। তোমরা জানো যে অ্যারিস্টটলের অবদান তোমার জীববিজ্ঞানে আছে, দর্শনে আছে, এছাড়া পদার্থও আছে। অর্থাৎ সেই সময় তিনি একজন বড় ধরনের বিজ্ঞানী ছিলেন, যার কারণে সেই সময় আর তার যে মতবাদটা ছিল সেই মতবাদটা কিন্তু আর
কেউ সেই মতবাদটাকে ভাঙে নাই, কিন্তু একটা বড় গ্যাপ দিয়ে জন ডাল্টন আসে 1803 সালে। জন ডাল্টন বলতেছে যে না, পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা এবং এটা অবিভাজ্য, এটাকে ভাঙা যায় না। এবং তিনি তার সাথে একটা ধারণাও দিয়ে যান যে পরমাণুর কেন্দ্রে কেন্দ্রে কেন্দ্র বলে কিছু একটা আছে, পরমাণুর কেন্দ্র বলে কিছু একটা আছে, এবং সেইখানে তার ভর সংখ্যা বা প্রোটন সংখ্যা এই ধরনের কিছু থাকতে পারে, মানে চার্জের একটা ধারণা দিয়ে যান যে পরমাণু কেন্দ্র বলে কিছু একটা আছে। তো এই যে কেন্দ্র বলে কিছু একটা আছে, এইখান থেকেই মূলত কিন্তু আজকে যে আমরা সৌরজগৎ মডেল আর কি মডেল আমরা বলে থাকি, সেখান থেকে কিন্তু ধারণা হয় যে কেন্দ্র যেহেতু আছে, এখান থেকে কিন্তু পরমাণু মডেলটা তৈরির উৎপত্তি শুরু হয়েছে এই জন ডাল্টনের মতবাদের পরের থেকে। কিন্তু জন ডাল্টন তার একটা ধারণা ঠিকই দিয়ে গেছেন, কিন্তু তিনি কিন্তু বিস্তারিত বলেন নাই যে আসলে এই কেন্দ্রের মধ্যে কি আছে, কেন্দ্রের বাইরে কি আছে, অর্থাৎ তার ধারণার একটা কি ছিল, সীমাবদ্ধতা ছিল, তিনি বিস্তারিত এটা বলতে পারেন নাই। তো তারপরে 1803-এর পরে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড রাদারফোর্ড 1911 সালে তিনি পরমাণুর একটা মডেল নিয়ে আসেন পরীক্ষার মাধ্যমে, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে। আলফা কণা বিচ্ছুরণের মাধ্যমে পরমাণুর একটা মডেল নিয়ে আসেন। পরমাণুর মডেল অনুসারে তিনি যে বর্ণনাটা দেন যে পরমাণু কেন্দ্রে পরমাণুর একটা জায়গায় ধনাত্মক চার্জ এবং ভর সন্নিবেশিত থাকে। ধনাত্মক চার্জ ও ভর, পরমাণুর একটা নির্দিষ্ট জায়গায় ধনাত্মক চার্জ এবং ভর সন্নিবেশিত থাকে। তার মানে হচ্ছে ধনাত্মক চার্জ থাকে আর ভর থাকে। সেইখান থেকেই তার ওই জায়গাটার নাম তিনি দেন হচ্ছে নিউক্লিয়াস। কি নাম দেন? নিউক্লিয়াস, যেখানে পরমাণু ধনাত্মক চার্জ এবং ভর সন্নিবেশিত থাকে। তার সাথে তিনি আরেকটা ধারণা দিয়ে যান যে এই যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের চতুর্দিকে অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে ঋণাত্মক চার্জ ঘোরাফেরা করে। চার্জ কি? আধান। চার্জটা কি? চার্জটা হতেছে আধান। এখানে যদি ধনাত্মক চার্জ থাকে, এখানে থাকে কি? ঋণাত্মক চার্জ। আমরা বারবার বলতেছি যে চার্জ বিষয়টা কি? চার্জ বিষয়টা হচ্ছে আধান। আর এই আধানটা কি? আধানটা হচ্ছে যে এই যে মৌলিক পদার্থগুলো আছে তাদের একটা ধর্ম, মৌলিক পদার্থের ধর্ম, এটাকে আমরা বলবো এলাকা চার্জ বা আধান। ঠিক আছে? তো বিজ্ঞানী রাদারফোর্ড এই মডেলটাকে সৌরজগতের মডেলের সাথে তুলনা করেন। কারণ আমরা জানি সৌরজগতের কেন্দ্রে থাকে কি? সূর্য, এবং তার চারদিকে গ্রহগুলো কি ঘোরাফেরা করতে থাকে। তো ঠিক রাদারফোর্ডের যে মডেলটা, সেই মডেলটা কিন্তু সেই রকমই। আমি এখানেই করে দিছি যে এই কেন্দ্রে থাকে হলো নিউক্লিয়াস, এবং তার চতুর্দিকে কি ঘোরাফেরা করবে? ঋণাত্মক চার্জযুক্ত আধানগুলো ঘোরাফেরা করবে চতুর্দিকে। ঋণাত্মক চার্জযুক্ত আধানগুলো ঘোরাফেরা করতে থাকবে। তো রাদারফোর্ড যে মডেলটার বর্ণনা দেন, রাদারফোর্ডের মডেলের বর্ণনার কিছু সীমাবদ্ধতা আছে। জন ডাল্টন যেরকম বর্ণনা দিয়ে গেছিলেন, তার মডেলের যেরকম সীমাবদ্ধতা আছে। জন ডাল্টন বলছিলেন যে কেন্দ্রে কিছু একটা আছে, কিন্তু তিনি কিন্তু বিশাল বর্ণনা করতে পারেন নাই। রাদারফোর্ড এসে তার সীমাবদ্ধতাকে দূর করার জন্য তিনি এই মতবাদটা, আলফা কণা বিচ্ছুরণের মাধ্যমে এই মতবাদটা দিয়ে থাকেন। কিন্তু জন ডাল্টনের এই মতবাদেও কি আছে? সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা কি? যে এই যে ইলেকট্রনগুলা ঘোরাফেরা করতেছে, ইলেকট্রনগুলো যে ঘোরাফেরা করতেছে কেন্দ্রের চারদিকে, তো ইলেকট্রনগুলো আসলে কোথায় ঘোরাফেরা করতেছে?
কিভাবে ঘোরাফেরা করতেছে, কোন পথে ঘোরাফেরা করতেছে, এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু রাদারফোর্ড দিতে পারেন নাই, যার কারণে বিজ্ঞানী বোর। তারপর পরে বিজ্ঞানী বোর একটা মডেল নিয়ে আসেন, যেটাকে বলা হয় সৌর মডেল। এই সৌর মডেলে বিজ্ঞানী বোর বলতেছেন যে পরমাণু কেন্দ্রে কি থাকে, নিউক্লিয়াস, এখানে থাকে হচ্ছে ধনাত্মক চার্জ, এখানে থাকে ধনাত্মক চার্জ, যেটাকে আমরা বলি হচ্ছে প্রোটন। অবশ্য প্রোটন নিউট্রন অনেক পরে আবিষ্কার হয়েছে, ধনাত্মক চার্জ। আর হচ্ছে কেন্দ্রের বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন, আর কেন্দ্রের বাইরে থাকে ঋণাত্মক চার্জ, আর ঋণাত্মক চার্জগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরাফেরা করে। কিসের ঘোরাফেরা করে? একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরাফেরা করে। এখানে ধনাত্মক চার্জ এবং ভর, আর বাইরে থাকে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরাফেরা করতে থাকে। তিনি এই কক্ষপথের নাম দেন শেল। কি দেন? শেল বা কক্ষপথ বা শক্তিস্তর। এই যে ইলেকট্রনগুলো ঋণাত্মক চার্জগুলো যে পথে ঘোরাফেরা করতেছে, এটার নাম দেন তিনি হচ্ছে সেল, কক্ষপথ বা শক্তিস্তর। এটা কিন্তু সেম জিনিস। দেখো এই মডেলটা কিন্তু সৌরজগতের মডেলের সাথে মিলে গেছে, যেটা হচ্ছে কেন্দ্র, যেটাকে বলা হয় নিউক্লিয়াস, আর কেন্দ্রের বাইরে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরাফেরা করতেছে। ইলেকট্রনগুলোকে যদি আমরা গ্রহ ধরি, আর এটাকে যদি সূর্য ধরি, তাহলে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘোরাফেরা করতেছে। অর্থাৎ সৌরজগতে পুরো মডেলের সাথে কিন্তু এই মডেলটা মিলে গেছে। সেই জন্য এই মডেলটাকে বলা হয় সৌর মডেল। মূলত তিনি যে ধারণাটা দেন, সেখানে ধনাত্মক চার্জ হিসেবে থাকে হচ্ছে প্রোটন, আর এখানে আর একটা চার্জ নিরপেক্ষ মৌলিক কণা থাকে, যেটা হচ্ছে নিউট্রন। আর বাইরে যেটা ঋণাত্মক চার্জযুক্ত যে ক্ষুদ্রতম কণিকা ঘোরাফেরা করতে থাকে, সেটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রন। এগুলো অনেক পরে আবিষ্কার হয়েছে। তো এই আবিষ্কারের ফলেই এই যে তারা যে দিয়ে গেছে ধনাত্মক চার্জ, ঋণাত্মক চার্জ, তখন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে যে না, পরমাণুকে ভাঙা যায় না, পরমাণুকে ভাঙা যায়, যেহেতু এর ভিতরে ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জ এইরকম কিছু একটা আছে, পরমাণুকে ভাঙা যায়। এই রাদারফোর্ড যখন পরমাণু মডেলটা দিয়ে দেন, তার অনেক পরে আবিষ্কার হয়েছে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। এটা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় আবিষ্কার করছে। তাহলে পরমাণুর ভিতরে যদি প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন থাকে, তার মানে আমরা স্বভাবতই বলতে পারি যে পরমাণু বিভাজ্য। পরমাণুর মধ্যে কি আছে? ইলেকট্রন আছে, প্রোটন আছে, আর কি আছে? নিউট্রন আছে। এখান থেকে আমরা পরমাণুর গঠনটা বলতে পারি যে পরমাণু মূলত কি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। ঠিক আছে? পরমাণু মূলত গঠিত হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা। তো পরমাণুর যদি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত হয়, এটা যদি একটা পরমাণু হয়ে থাকে, পরমাণু কেন্দ্র থাকবে বলতে নিউক্লিয়াস, এইখানে থাকে প্রোটন, এইখানে থাকে নিউট্রন, আর এইখানে থাকে হচ্ছে ইলেকট্রন। আমরা পরমাণু গঠনটাকে একটু ছবি আকারে যদি আমরা প্রকাশ করি, তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন, এটা হচ্ছে নিউট্রন, এটা হচ্ছে ইলেকট্রন। একটা জিনিস খেয়াল করো, প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ। মূলত একটা পরমাণু কিন্তু চার্জ নিরপেক্ষ। কেমনে চার্জ নিরপেক্ষ হয়? এখানে যদি ধনাত্মক চার্জ 11টা থাকে, তাহলে ধরো 11টা, এইখানে ঋণাত্মক চার্জ বা ইলেকট্রনও থাকবে 11টা। এটা হচ্ছে ঋণাত্মক, এটা হচ্ছে ধনাত্মক। +11 -11 কেটে গেলে কি হয়? 0 হয়ে যায়। সেই জন্য বলা হয় যে পরমাণু সবসময় কি চার্জ নিরপেক্ষ। কিন্তু পরমাণুর ভিতরে যে ইলেকট্রন, প্রোটন আছে, এগুলো কিন্তু চার্জ নিরপেক্ষ না। প্রোটনের চার্জ হলো ধনাত্মক, ইলেকট্রনের চার্জ হলো ঋণাত্মক। কিন্তু এখানে নিউট্রন যেটা আছে, এর কোনো চার্জ নাই, এ হলো চার্জ নিরপেক্ষ।
এর কোনো চার্জ নাই বা আধান নাই, চার্জ নাই। এটাই মূলত আমাদের পরমাণুর স্ট্রাকচার। পরমাণুর স্ট্রাকচারটা হচ্ছে এটাই। তো এখন পর্যন্ত এই ধারণাটাই এখন পর্যন্ত মানে বলবৎ আছে। এখনো পর্যন্ত ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনকে ভাঙলে আরও কি পাওয়া যাবে না যাবে এইগুলো সম্বন্ধে এখন পর্যন্ত আর কোনো বিজ্ঞানী মতবাদ দেন নাই। সেজন্য আমরা এখন পর্যন্ত এই বিষয়টাই আমরা ধরে রাখবো যে পরমাণুর মধ্যে কি আছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আছে। ঠিক আছে, তাহলে পরমাণুর গঠনটা গেল। এখন যদি আমরা আসি যে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা বিষয়টা কি আমরা কিছুক্ষণ আগে দেখে মানে পড়ে আসলাম যে পরমাণুর কেন্দ্রে কি থাকে, প্রোটন থাকে। তো বিভিন্ন মৌলের পরমাণুর কেন্দ্রে বিভিন্ন ধরনের প্রোটন থাকতে পারে। এখন মৌল বিষয়টা কি? মৌল বিষয়টা তোমরা জানো যে সোনা, রূপা, তামা, এই যে স্টিল, তারপরে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সালফার, সোডিয়াম, ক্লোরিন, এই সবগুলো কিন্তু মৌল। তো এই যে মৌলগুলো আছে, এই মৌলগুলো কি দ্বারা গঠিত হবে? পরমাণুতে গঠিত হবে। সাধারণত যদি আমি বলি যে অক্সিজেনকে ও দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা আর কিছুক্ষণ পরে আসব। তো অক্সিজেন, তো এই মৌলের যে পরমাণুটা থাকবে সেই পরমাণুর ভিতরে কিন্তু অক্সিজেন পরমাণু থাকবে, অন্য কোনো পরমাণু কিন্তু থাকবে না। তেমনি সোডিয়ামকে যদি আমরা ভাঙি, সোডিয়ামের মধ্যে আমরা কি পাবো? সোডিয়ামের মধ্যে আমরা সোডিয়াম পরমাণু পাবো, অন্য কোনো পরমাণু কিন্তু পাওয়ার কথা না। তো এই যে অক্সিজেন, সোডিয়াম, ক্লোরিন, এই সবগুলাই মৌলের পরমাণুর একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি? যেমন অক্সিজেন পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে এর প্রোটন সংখ্যা হচ্ছে হচ্ছে 8। সোডিয়াম একটা মৌল, এই মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে 11। ঠিক আছে, তো এই যে প্রোটন সংখ্যার ভিন্নতা, এর হচ্ছে 8, এর হচ্ছে 11। তো এর কেন্দ্রে তোমার প্রোটন আছে হচ্ছে 8টা, এর কেন্দ্রে প্রোটন আছে 11টা। দেখো তো প্রোটন সংখ্যার কম বেশি হচ্ছে না? প্রোটন সংখ্যার যদি কম বেশি হয়ে থাকে তাহলে আমাদের ধরেই নিতে হবে যে পরমাণুর আকারেরও কি আছে, কম বেশি আছে। বিভিন্ন মৌলের পরমাণুর আকার বিভিন্ন রকম হবে, যেহেতু তাদের প্রোটন সংখ্যা ভিন্ন, পরমাণুর আকার কিন্তু কম বেশি আছে। ঠিক আছে, প্রোটন সংখ্যার উপর নির্ভর করবে তাদের পরমাণুর আকার কম বেশি আছে। আর এই প্রোটন সংখ্যাটাকেই, একটা মৌলের পরমাণুতে যতগুলো প্রোটন সংখ্যা আছে, এই প্রোটন সংখ্যাটাকে বলা হয় হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি প্রোটন সংখ্যা সমান সমান পারমাণবিক সংখ্যা। সেই হিসাবে অক্সিজেন মৌলের প্রোটন সংখ্যা কত? 8। তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যাও কত? 8। ঠিক আছে, তারপর হচ্ছে সোডিয়ামকে এন দ্বারা প্রকাশ করা হয়। সোডিয়ামের প্রোটন সংখ্যা কত? 11। তাহলে আর পারমাণবিক সংখ্যাও কত? 11। এখন যেটা আমরা বলি, এখান থেকে যদি আমরা একটু পারমাণবিক পরমাণুর গঠনে যদি যাই, পরমাণুর গঠনে যদি আমরা যাই, তো ধরলাম এটা হচ্ছে অক্সিজেন পরমাণু। অক্সিজেন পরমাণুর কেন্দ্রে প্রোটন আছে কয়টা? 8টা। তো প্রোটন তো প্লাস, আমরা পড়ে আসছি প্রোটনের আধান বা চার্জ কত? প্লাস। তাহলে এখানে যদি 8টা প্রোটন থাকে, তাহলে ঠিক তার বিপরীত চার্জযুক্ত 8টা ইলেকট্রন এখানে থাকতে হবে। 8টা ইলেকট্রন না, এর চার্জ যদি +8 হয়, তাহলে এখানে যে ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনের চার্জ হবে -8।
কি হবে -8। তাহলে এখানে যতগুলো প্রোটন থাকবে এখানে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকবে। তা না হলে কিন্তু প্লাস মাইনাস হয়ে পরমাণুর যে আধান সে আধান কিন্তু কোনো সময় 0 হবে না। ঠিক যতগুলো প্রোটন থাকবে ততগুলোই কি থাকবে ইলেকট্রন থাকবে। তাহলে কিন্তু সমগ্র পরমাণুর চার্জটা কিন্তু 0 হবে। সেই জন্য এইখান থেকে আমরা এখানে বলতে পারি যে প্রোটন সংখ্যা কোনো মৌলের পরমাণুতে যতগুলো প্রোটন আছে ঠিক ততগুলোই কি আছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন আছে। অর্থাৎ প্রোটন সংখ্যা ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। কোনো মৌলের কেন্দ্রে যতগুলো প্রোটন আছে ঠিক তার বাইরে সেল বা কক্ষপথগুলোতে ঠিক ততগুলোই কি থাকবে ততগুলো ইলেকট্রন আছে। ঠিক আছে, কিন্তু এখানে একটা বিষয় যে এই যে কেন্দ্রে প্রোটন আছে তাহলে নিউট্রন কতগুলো আছে? নিউট্রনের ভিন্নতা থাকতে পারে, নিউটনের ভিন্নতা থাকতে পারে। সেই হিসাবটা আমরা মানে করব কিছুক্ষণ পরে আমরা এটা করব। তো এখান থেকে একটা বিষয় আমাদের ক্লিয়ার হওয়া উচিত যে প্রোটন সংখ্যাকে কি বলা হয়? কোনো মৌলের পরমাণুতে যতগুলো প্রোটন সংখ্যা আছে সেই সংখ্যাটাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে সেই হিসেবে প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা আবার প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা। একটু ভালো করে খেয়াল করো, তাহলে পারমাণবিক সংখ্যা যা হবে প্রোটন সংখ্যাও তাই হবে, আবার প্রোটন সংখ্যা সমান যেহেতু ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যাও তাই হবে। তাহলে অক্সিজেনের যদি বলা হয় যে অক্সিজেনের প্রোটন সংখ্যা হলো 8, অক্সিজেনের প্রোটন সংখ্যা কত? 8। তাহলে এর পারমাণবিক সংখ্যা কত? তাহলে প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়, অক্সিজেনের প্রোটন সংখ্যা 8। তাহলে প্রোটন সংখ্যা যেহেতু প্রোটন সংখ্যা দিয়ে আমরা পারমাণবিক সংখ্যার সংজ্ঞাটা দিই যে কোনো মৌলের পরমাণুতে যতগুলো প্রোটন আছে সেই প্রোটন সংখ্যাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা, সেই হিসেবে পারমাণবিক সংখ্যাও 8। আবার প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু কি সংখ্যা? ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যাও 8। বিষয়টা ক্লিয়ার যে একটা মৌলের পরমাণুতে ঠিক যতগুলো প্রোটন থাকবে সেটাই তার পারমাণবিক সংখ্যা, আর প্রোটন যতগুলো থাকবে ঠিক ততগুলোই কি থাকবে ইলেকট্রন থাকবে। ওকে, পারমাণবিক সংখ্যাটা। এখন আমরা আসি হচ্ছে ভর সংখ্যা। এই ভর সংখ্যার সাথে সংশ্লিষ্ট হচ্ছে তোমার নিউট্রন সংখ্যা। ভর সংখ্যার সাথে সংশ্লিষ্ট হল নিউট্রন সংখ্যা। তো অক্সিজেনের কথা যে বলি, অক্সিজেন যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, আর এটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। আর অক্সিজেন মৌলের পরমাণু প্রোটন আছে 8টা, প্রোটন আছে 8টা, তার নিউট্রনও আছে, দেখো নিউট্রন আছে 8টা। অর্থাৎ এই যে কেন্দ্রে প্রোটনও 8টা, নিউট্রনও 8টা। বোঝা গেল কি? এখানে আর একটা বিষয় যে এই যে অক্সিজেনের পরমাণুটা আমরা দিলাম, পরমাণুর ভর কিরকম হবে? পরমাণুর ভরটা মূলত প্রোটন এবং নিউট্রনের ভরটাকেই পরমাণুর ভর বলা হয়। ইলেকট্রনের ভর অতি নগণ্য, যেটাকে মাপা সাধারণ নিয়মে মাপা হয় না, অন্য একটা নিয়মে মাপা হয়। তোমরা যখন উপর ক্লাসে যাবে তখন তোমরা এই বিষয়টা বুঝতে পারবে। তো প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, অর্থাৎ প্রোটন পরমাণুতে যতগুলো প্রোটন এবং যতগুলো নিউট্রন আছে, এই প্রোটন আর নিউট্রনের ভরকে এক জায়গায় করলে যে ভরটা হবে ওটাই হচ্ছে সমগ্র পরমাণুর ভর। ইলেকট্রনের ভরকে এখানে রাখাই হয় না, অর্থাৎ ইলেকট্রনকে এখানে পাত্তাই দেওয়া হয় না। আর ভরটা এরকম কম যে ওটাকে ধরার মধ্যে না, এইরকম একটা কম। তো এর ভর সংখ্যাটা আমরা কেমনে মাপবো? ভর সংখ্যাটা হচ্ছে, যেহেতু আমরা বলে নিলাম ভরটা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের ভর,
আর প্রোটন এবং নিউট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। তাহলে নিউক্লিয়াসে যেহেতু তাদের ভর থাকে, তাহলে ভর সংখ্যাও নিউক্লিয়াসের মধ্যেই থাকবে। তাহলে সেই ক্ষেত্রে ভর সংখ্যাটা হবে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। আমরা কিন্তু এখানে ভর সংখ্যা কিন্তু আমরা বের করতেছি, ভর কিন্তু বের করতেছি না। তো ভর সংখ্যা, অক্সিজেনের যদি ভর সংখ্যা আমরা বের করতে চাই, অক্সিজেনের এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে কয়টা? 8টা। নিউট্রন আছে কয়টা? 8টা। তাইলে ইজিক্যাল টু 16। অক্সিজেনের ভর সংখ্যা কিন্তু 16। এর কিন্তু কোনো একক নাই। আবার এমনি একটা কেজি বলো না, লিটার বলো না, এটা বলো না, সেটা বলো না, এর কিন্তু কোনো একক নাই। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনের প্রোটনও যা, নিউট্রনে তাই। সব জায়গায় কি তাই হবে? না। আমরা যদি সোডিয়ামের ক্ষেত্রে দেখি, সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই প্রোটন সংখ্যা হলো তার 11, এটা হচ্ছে প্রোটন। আর নিউট্রন আছে হলো 12। তাহলে আর ভর সংখ্যা কত? তাহলে আর ভর সংখ্যা কত হবে? ভর সংখ্যা ইজিক্যাল টু প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। এটা কিন্তু সংখ্যা, প্রোটন যোগ নিউট্রন। তাহলে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা হলে প্রোটন আছে 11টা প্লাস নিউট্রন আছে 12টা, ইজিক্যাল টু কত? 23। ঠিক আছে? এখান থেকে একটা বিষয় আমরা ক্লিয়ার হই যে আসলে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা জানা থাকলে আমরা সেখান থেকে কিন্তু নিউটন সংখ্যা বের করতে পারবো না। কারণ নিউটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যার সমান নয়। নিউটন সংখ্যা বের করতে হলে তোমাকে জানতে হবে ভর সংখ্যা, আর হচ্ছে কি সংখ্যা? হয় ইলেকট্রন সংখ্যা জানতে হবে, না হয় প্রোটন সংখ্যা জানতে হবে। ঠিক আছে? তো আমরা তো এটা বুঝলাম যে একটা মৌলের পরমাণুতে যতগুলো প্রোটন থাকে, আমরা একটা রিভিউ করি, যতগুলো প্রোটন থাকে ততগুলো নিউট্রন থাকে, ওটাই তার পারমাণবিক সংখ্যা। যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে, আর প্রোটন সংখ্যাটা তার ইলেকট্রন সংখ্যা। কিন্তু ভর সংখ্যার বিষয়টা কিন্তু আলাদা। ভর সংখ্যা ভিন্ন থাকতে ভর সংখ্যা নিউটন সংখ্যা ভিন্ন কিন্তু থাকতে পারে। মানে ভিন্ন থাকতে পারে মানে কি? ভিন্ন থাকে। আমরা এখানে দেখালাম অক্সিজেনের ক্ষেত্রে নিউটন সংখ্যা আর প্রোটন সংখ্যাও যা, নিউটন সংখ্যাও তাই। সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা যা, নিউটন সংখ্যা কিন্তু ভিন্ন। ঠিক আছে? তাহলে ভর সংখ্যার সংজ্ঞা মানে সূত্রটা আমরা এইভাবে লিখতে পারি যে কোন মৌলের পরমাণুর ভর সংখ্যা বলতে আমরা এটা লিখতে পারি যে ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। এখন তোমাদের বইয়ে একটা অঙ্ক আছে যে ক মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে 17 আর ভর সংখ্যা হচ্ছে 35। নিউটন সংখ্যা বের করো। প্রোটন সংখ্যা 17 আর ভর সংখ্যা হচ্ছে 35, তোমাকে নিউটন সংখ্যা বের করতে বলতেছে। তা আমরা যে সূত্রটা পাইছি ওই সূত্রে আমরা চলে যাই যে ভর সংখ্যা আমরা জানি ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা। মানটা বসায় দিই। ভর সংখ্যা কত? 35 আর প্রোটন সংখ্যা কত? 17 যোগ নিউট্রন সংখ্যা, বা 35 প্লাস 17কে যদি এইদিকে পার করে নিয়ে আসো -17 ইজ ইকুয়াল টু নিউট্রন সংখ্যা।
তাহলে 35-এর মধ্যে থেকে যদি 17 বাদ দাও, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8 থেকে 18। নিউটন সংখ্যা। অতএব নিউটন সংখ্যা ইকুয়াল টু 18। আমরা বারবার প্রোটন, নিউটন এগুলো বলতেছি। তো নিউটন সংখ্যা ইকুয়াল টু 18। এইভাবেই কিন্তু আমরা কোনো মৌলের নিউটন সংখ্যা কিন্তু বের করতে পারি। তাহলে দেখো এইখানে কি নিউটন সংখ্যা বের করতে হলে তোমাকে অবশ্যই কি লাগবে? নিউটন সংখ্যা বের করতে হলে তোমাকে ভর সংখ্যা জানা থাকা লাগবে, আর হচ্ছে প্রোটন সংখ্যা জানা থাকা লাগবে। তাহলে আমরা কিন্তু নিউটন সংখ্যা বের করতে পারবো। আর এই সূত্র থেকে আমরা জানি যে ভর সংখ্যা বের করতে হলে আমাকে অবশ্যই জানা থাকা লাগবে হচ্ছে প্রোটন সংখ্যা আর নিউটন সংখ্যা। মূলত এই যে সূত্রটা, এখান থেকে আমি যেটাই বের করতে চাই কমপক্ষে 2টা রাশির মান আমার জানা থাকা লাগবে। যে 2টা পদের মান আমার জানা থাকবে, ভর সংখ্যা অথবা প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা অথবা নিউটন সংখ্যা, তাহলে অন্যটা বের করতে পারবো। ঠিক আছে? তবে এখানে একটা বিষয় কনসেপশন ক্লিয়ার রাখো, যে ভর সংখ্যা যদি বের করতে হয় তাহলে তোমাকে অবশ্যই প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা কিন্তু জানা থাকা লাগবে। এখন তোমরা হয়তো বলতে পারো যে স্যার প্রোটন সংখ্যা জানা নাই, কিন্তু নিউটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা জানা আছে। ইলেকট্রন সংখ্যা জানা আছে, নিউটন সংখ্যা জানা আছে, তাহলে কি ভর সংখ্যা বের করা যাবে? হ্যাঁ যাবে। কেমনে যাবে? আমি এখান থেকেই বলি যে এখানে যদি বলে যে কোনো মৌলের কমৌলের ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা 17, ভর সংখ্যা হল 35। ইলেকট্রন সংখ্যা 17 না, ভর সংখ্যা, হ্যাঁ ভর সংখ্যা হল 35, নিউটন সংখ্যা বের করো। ইলেকট্রন সংখ্যাও যা, প্রোটন সংখ্যাও তাই। জাস্ট এখানে আর লিখবা যে আমরা জানি ইলেকট্রন সংখ্যা সমান প্রোটন সংখ্যা, তাহলে এখানে খালি উপরে একটু লিখে নিবা ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু কি সংখ্যা? প্রোটন সংখ্যা সমান সমান 17। তারপরে যদি তুমি নিউটন সংখ্যা বের করতে চাও, তুমি ইলেকট্রনকে তো প্রোটন বানাই ফেলাইলে, তারপরে যা আছে সেম। ঠিক আছে? তাহলে আজকে আমরা যে বিষয়গুলো একটু পড়লাম, বিষয়গুলো আমরা একটু দেখি। আমরা পড়ছি পরমাণু কি, পরমাণুর ধারণার বিকাশ এবং ইতিহাস আমরা পড়লাম। পরমাণুর গঠনটা আমরা পড়ছি। পরমাণুর গঠনের ভিতরে কি পড়লাম? যে পরমাণুর মধ্যে কি থাকে? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আমরা বারবার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বলছি। ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা, যার চার্জ হল ঋণাত্মক। প্রোটনকে প্রকাশ করা হয় পি দ্বারা, যার চার্জ হল ধনাত্মক। আর নিউট্রনকে প্রকাশ করা হয় এন দ্বারা, যেটা হচ্ছে চার্জ নিরপেক্ষ, যার কোনো চার্জ নাই। ঠিক আছে? তো পারমাণবিক সংখ্যা বললাম, ভর সংখ্যা বললাম। আর এই কয়টা টপিক আমরা ইনশাল্লাহ পার্ট 2-তে আমরা এই কয়টা টপিক আমরা দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে এখানেও আমাদের একটা বিশাল আলোচনা আছে ইলেকট্রন বিন্যাস নিয়ে। যে পরমাণু কেন্দ্রে কি থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে, আর যে ইলেকট্রন থাকে, ঠিক ইলেকট্রনটাকে নিয়ে আমাদের আলোচনা হবে। এই যে ইলেকট্রন, এইটা হচ্ছে পরমাণু, পরমাণু কেন্দ্র হচ্ছে প্রোটন, আর এই যে কক্ষপথগুলো আছে, এই কক্ষপথগুলোতে কি থাকবে? ইলেকট্রন থাকবে। এই যে পরমাণুর কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকে সেটা নিয়ে মূলত আমাদের ইলেকট্রন বিন্যাস হবে, এবং এটা নিয়ে একটু বড় আলোচনা আছে। সেই জন্য আমরা ভিডিওটাকে বড় করতে চাই না। আমরা এটা পরের পার্ট 2-তে আমরা আলোচনা করব। তো পার্ট 2 পাওয়ার জন্য তোমরা এই পার্ট 1 যেটা আমরা এখন আলোচনা করলাম, এটা কিন্তু তোমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে, তাহলে কিন্তু এটা বুঝতে পারবা। আর যদি এটা ঠিকমতো আয়ত্ত না করো তাহলে কিন্তু এটা বোঝা সম্ভব হবে না। তোমরা নিয়মিত অনলাইন ক্লাস একাডেমির ইউটিউব চ্যানেলে তোমরা কি নজর রাখবে। আমরা কিছুদিন পরে আমরা এই পার্ট 2 দিয়ে দেব। আপাতত এই কয়টা পড়ে তোমরা আয়ত্ত করে নাও। ঠিক আছে? ভালো থাকো, ধন্যবাদ, দেখা হবে।